বাইরে থেকে না একটা শব্দ পাচ্ছি, কেউ একটা ডাকছে, আর ডাকার ধরনটা না মানে আমি ধরো তোমাকে ডাকছি ও শান্তদ্বীপ এরকম ভাবে নয়। বগলা দেবী হচ্ছে দশমহাবিদ্যার একজন দেবী, আর শ্বেত বগলার যে পুজো হয় বা এরকম কিছু হয় এগুলো কিন্তু শত্রু বিনাশ করার জন্য হয়। ছেলে এরকম বাইরের দিকে মুখ করে ছাতের দেয়ালের দিকে দাঁড়িয়ে আছে, এবার ওর মা বলছে এই তুই এরকম উঠে দাঁড়িয়েছিস কেন, উঠে দাঁড়িয়েছিস কেন? সামনে যেতে যেতে ছেলে ওপর থেকে নিচে নামতো। ওইসব মন্ত্রগুলো না ঠাকুরের সামনে বসে বসে পাঠ করতো, ওগুলো অ্যাকচুয়ালি শ্মশানকালীন মন্ত্র। আবার শুতে যাবে, দরজা নক করছে, টাক 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 টাক। এবার এ ভাবছে ভাই কে? আমরা জিজ্ঞেস করেছিলাম যে ওনার স্ত্রীর কি হয়েছে না হয়েছে, বলে ওর ছেলে মারা যাওয়ার পর ও আর ছিল না বাড়ি। ছেলে নাকি 7-8 মাসের মধ্যে মারা গেছে, আর সেটাও রক্তভূমি হয়ে। শুক্রবারের রাত 9টা, তাই আজকে আবারও হাজির হরর মাইন্ডসের নতুন একটি হরর পডকাস্ট নিয়ে। আজকে আমাদের সাথে যে আছে সে অলরেডি হরর মাইন্ডসে একটি খুব সুন্দর বলবো না, খুব ভয়াবহ একটি ঘটনা আমাদের শেয়ার করেছিলেন। তার মানে পূর্বপুরুষ ঠাকুমার সাথে মেবি হয়েছিল, ঠাকুমা না কার সাথে? আমার বড় মা দিদিমা। হ্যাঁ, এটা দূর সম্পর্কের, বাট যাই হোক, তোমার নামটা হচ্ছে মানে অফিসিয়াল নাম কিন্তু ডিচ্যাক্স, তাই তো? হ্যাঁ, এবার ঠিক বলেছি, আগের বার আমি উচ্চারণ করতে পারছিলাম না। আজকে তুমি কি ঘটনা এনেছো? একটা ছোট স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে, জাস্ট 1 মিনিট সময় নেব। এতদিন আপনারা আমাদের এই পডকাস্ট স্ক্রিনের ওপারে দেখেছেন। কেমন হয় যদি আমাদের এই পডকাস্ট আপনারা সামনাসামনি দেখতে পারেন, তাও আবার পাহাড়ে? ঠিক ঠান্ডা ঠান্ডা পরিবেশ আর ভৌতিক সব ঘটনা জমে যাবে বলুন। হ্যাঁ, এরকমই একটা সুযোগ করে দিয়েছে সামিয়ানা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। সাথে থাকছি আমি এবং আমার পুরো টিম। এই নয়, আরও 2জন স্পেশাল গেস্টও আছে যারা আপনাদের সামনে ঘটনা শোনাবেন। 1, সবার পছন্দের দেবদীপ মিত্র, আর 2, গল্পওয়ালার অরিত্র বেরা। হ্যাঁ, এরা 2জনও থাকছে এই সফরে। আমরা 3জন মিলে শোনাবো বিভিন্ন ভৌতিক ঘটনা। এছাড়াও বেশ কিছু মজার ইভেন্ট অর্গানাইজ করেছে সামিয়ানা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, আর হন্টেড ইভেন্টও আছে। এবার বলি ডেটটা। এই গরমের ছুটিতেই 15ই মে আমরা স্প্ল্যানেড থেকে বাসে উঠছি। 16, 17, 18 অর্থাৎ শুক্র, শনি, রবি আমরা থাকছি পাহাড়ে, অর্থাৎ 3 নাইটস 4 ডেজ। সোমবার আমরা ফিরে আসছি আবার স্প্ল্যানেডে। কোথায় যাচ্ছি? কালিম্পংয়ের ঋষভ এবং কাফেরগাঁওতে। ওখানের হোমস্টেতে থাকবো, আর এই পুরো ইভেন্টটাই ওখানে অর্গানাইজ করা হয়েছে। ট্রাভেল থেকে শুরু করে ওখানে থাকা, খাওয়া দাওয়া সব কিছুর জন্য একটা প্যাকেজ করা হয়েছে। আমি বলতে পারি 2 রকম প্যাকেজ আছে, একটা হচ্ছে নন এসির আর একটা হচ্ছে এসির। অর্থাৎ স্প্ল্যানেড থেকে আপনারা যে যাবেন আবার স্প্ল্যানেডে যে ফিরবেন, এই ট্রাভেলটা একটা এসি বাস, একটা নন এসি বাস, যার যেটা কমফোর্টেবল। আমাদের মেন উদ্দেশ্য মজা করা, তাই কেউ মিস করবেন না। আমি যেটা বলছিলাম, ট্রাভেল থেকে শুরু করে থাকা, খাওয়া সবই ইনক্লুডেড এই প্যাকেজে। নিচে ডেসক্রিপশানে সমস্ত ডিটেলস দেওয়া আছে এবং পিন কমেন্টেও ওদের নাম্বার অ্যান্ড ডিটেলস দেওয়া আছে। অবশ্যই আজকেই যান, ফোন করুন আর বুক করে নিন আপনার সেট। চলুন না এক নতুন অভিজ্ঞতার সাক্ষী হই। তাহলে দেখা হচ্ছে 15 তারিখ বাসে। আমি আর আমার টিম, সাথে দেবদীপ মিত্র এবং অরিত্র বেরা সবাই থাকছে। চলুন এবার পডকাস্টে ফেরা যাক। আজকে যে ঘটনাটা বলবো সেইটা কিন্তু আমাদের মানে সেটা গ্রাম্য বলা চলে, কারণ গ্রাম আমাদের ভারতবর্ষের সর্বত্রই আছে। নট অনলি ভারতবর্ষ, পৃথিবীর সর্বত্রই আছে। তবে এটা গ্রাম বাংলার ঘটনা ঠিক নয়, এটা হিমালয়ের একটা গ্রামের ঘটনা। আর এই ঘটনাটার সাথে আমার যেখানে প্রথম আর কি পরিচয় বা শোনা হয়েছিল সেটা হচ্ছে সনপ্রয়াগ বলে একটা জায়গা। আচ্ছা, সনপ্রয়াগ বলতে পারো কিংবা গুপ্তকাশীও বলতে পারো।
কারণ ওই দুটো জায়গার একটা ইনফ্লুয়েন্স যে ঘটনাটাতে আছে। তো আমি শুরু করি নাকি? তো সেইবার আমরা আর কি কয়জন মিলে প্রথমবার উত্তরাখণ্ড বেড়াতে যাচ্ছি। এবার তোমাকে তো আমি আগেও বলেছি যে আমি হিমালয় অনেক ঘোরাঘুরি করেছি, তো সেটা হচ্ছে প্রথমবার আমাদের উত্তরাখণ্ড যাওয়া। কেদারনাথ যাব, বদ্রীনাথ যাব, আর উকিমঠ টুকিমঠের এটা সেটা। তো যখন যেদিন আমরা আর কি হরিদ্বার নামলাম, হরিদ্বার নেমে হচ্ছে পরের দিন আমাদের হচ্ছে কেদারনাথ ট্রেক করার কথা, কিন্তু সেইটা আমরা করে উঠতে পারিনি, একটু কারণ ছিল। এবার একটা বিষয় কি, যারা কেদারনাথ গেছে তারা ধরো হরিদ্বার থেকে বাস নেয় বা গাড়ি নেয়, তারা ওই গাড়ি করে গিয়ে নামে হচ্ছে গৌরীকুণ্ডে। কিন্তু আমাদের বাসটা না গৌরীকুণ্ড অবধি যেতে পারেনি, কারণ রাস্তায় অনেক জ্যাম থাকার কারণে সন্ধে হয়ে গিয়েছিল। তাই জন্য আমরা গুপ্তকাশীতে স্টে করে গেছিলাম সেই রাতটা। কিন্তু অদ্ভুত বিষয়, সেই বছর মানে ট্যুরিস্ট একটু বেশি ছিল আর কি, কারণ ওই যে কেদারনাথের ডিজাস্টার হয়েছিল, তারপরে 2019টায় কিন্তু একটা ভালো ভিড় জাতীয় জিনিসপত্র হয়ে গেছিলো। তো সেই জন্য গুপ্তকাশীতে গিয়ে আমরা কোনো হোটেল পাচ্ছিলাম না, কোথায় থাকবো, এবার রাতটা তো কাটাতে হবে। এবার ব্যাপারটা কি, তুমি অদ্ভুত, তুমি যদি কখনো হরিদ্বার বা কেদারনাথ যাও, দেখবে হরিদ্বারের টেম্পারেচার একরকম, আর যত তুমি ওপরের দিকে উঠতে থাকবে না, টেম্পারেচারে প্রচণ্ড ফারাক আছে। তো গুপ্তকাশীতে মানে আমাদের কিন্তু বেশ ঠান্ডা লাগছে, মানে ভালোই ঠান্ডা, এবং সেখান থেকে খুব সামান্য ছোট্ট মতন আর কি আমরা মানে বরফের চূড়া দেখতে পাচ্ছি দূরে। তো সেখানে আমরা থাকবো কোথায় পাচ্ছি না, ঘর পাচ্ছি না। এবার একটা দুটো ঘর পেয়েছি, মানে সে এত রেট বলছে, মানে ওখানে নর্মালি কত হয় 800, 1000, 1200, ওরা বলছে এক রাতে 4-5 হাজার টাকা লাগবে। এবার সেটা বাজেটের বাইরে হয়ে যাচ্ছে। তো আমাদের তো আরও কয়েকদিন তো থাকতে হবে না, এটা সেটা, তার মধ্যে গাড়ি খরচ, খাওয়া খরচ। তো এটা সেটা করতে করতে একটা চায়ের দোকানের দাদা বলছে ভাইয়া এক কুটিয়া হ্যাঁ, আপ লোক রেহেঙ্গে? আমরা তো ভাই এক রাতের জন্য হলেই হলো কিছু একটা ঠিকঠাক জায়গা। তো বলছে ঠিক আছে, আমি দোকানটা বন্ধ করে আমি আপনাদের নিয়ে যাব। এবার ওখানে পাহাড়ের ব্যাপারটা কি জানো তো, সন্ধে হয়ে গেলে কিন্তু আস্তে আস্তে সব শাটডাউন হয়ে যেতে থাকে। 7টা বাজলো মানে অনেক। আর আমরা গিয়ে পৌঁছেছি ওখানে তখন কটা হবে, 5:30, 5:45 হবে। এবার আমরা চা খাচ্ছি, চা খেয়ে একটু রেস্ট ফেস্ট নিয়ে তো আমাদের নিয়ে গেল একটা কুটিয়াই বলতে পারো। এবার কুটিয়াটা কীরকম বলো তো, পাহাড়ের কুটিয়াগুলো কিন্তু আমাদের এখানকার গ্রাম্য বাড়ির মতন খড়ে ছাওয়া টাইপের নয়, ওখানে পাতা দিয়ে করা, সুন্দর করা, অন্যরকম একটু। তো সেইখানে বললাম আপনারা একটু ওয়েট করুন, আমি ডাকছি যে ঘরে যে লোক আছে। তো একজন বৃদ্ধ, মানে কত হবে, 60 হবে বয়স সম্ভবত, একটু না সাধক দর্শন ব্যক্তি আর কি। তো বেরিয়েছে, এবং দেখে না মানুষটা, কিছু কিছু মানুষকে না দেখলেই দেখবে একটা অদ্ভুত ভরসা পাওয়া যায় যে ভাই হ্যাঁ মানুষটা খারাপ হতে পারে না, এরকম একটা ব্যাপার। তো বললো যে এর একটু বিপদে পড়েছে, একটা রাত জন্য থাকবে, 4 জন রয়েছে। বলে হ্যাঁ ঠিক আছে, কই বাত নেই। তো আমার এখানে 2-3টা ঘর আছে, তো একটা ঘর আমাদের পুরো দিয়ে দিয়েছে। আর ওইখানে কীরকম বলো তো, এরকম নর্মাল না, আমাদের খাটে যেরকম বিছানা পাতা সেরকম নয়, এরকম কাঠের মানে কি বলবো মাচা টাইপের করেছে, তার উপর দিয়ে কাপড় টাপড় পাতা, কাঁথা টাথা পেতে একরকম একটু মোটা বিছানা। এবার ব্যাপারটা কি, এবার ওই মানুষটা নিজে রান্না করছে রাতে। এবার আমাদের বলছে তোমরা কি খাবে। এবার আমাদের তো অদ্ভুত লাগছে যে একটা মানুষের বাড়িতে এসেছি, তাকে তো এবার তাকে টাকা দেওয়ার কথা বলি, সে টাকা নেবে না, তো খারাপ লাগে না এটা একটা ব্যাপারটা। এবার একটা বৃদ্ধ মানুষ 5-6 জনের রান্না করছে, তো তার সাথে আর কি অনেকক্ষণ ধরে বুঝিয়ে সুঝিয়ে আমরা ভেবেছি মনে মনে যে যাওয়ার সময় একটা টাকা ধরিয়ে দিয়ে চলে যাবো, এখন নিতে চাইছে না যখন, জোর জবরদস্তি করার দরকার নেই। তো রাত্রেবেলা খাওয়া দাওয়া হতে হতে মানে একসাথেই সব খেতে বসেছি। খেতে খেতে সে জিজ্ঞেস করছে তোমরা কোত্থেকে এসছো, আমরা বলছি কলকাতার লোক, এটা সেটা। বলছে কলকাতা খুব ভালো জায়গা, আমি 1-2 বার গেছি, মানে ইয়ং বয়সে গেছি। ঠিক তখন কটা বাজে, 10টা 10:30 হবে, বাইরে থেকে না একটা শব্দ পাচ্ছি, শব্দ ইন দ্য সেন্স কেউ ওরা ডাকছে। আর ডাকার ধরনটা না, মানে আমি ধরো তোমাকে ডাকছি ও শান্তদ্বীপ, এরকমভাবে নয়, এরকমভাবে ডাকছে আর কি। এবার আমাকে বলছে যে তোমরা একটু বসো, আমি ওকে খাবার দিয়ে আসি, ওই লোকটা বলছে, বৃদ্ধ মানুষটা।
আমাদের একটু অদ্ভুত লেগেছে যে এরকমভাবে ডাকছে কি, মানে তো সে একটা পাতায় করে আর কি খাবার এরকম দিয়ে এলো, দিয়ে এসছে। আমি জিজ্ঞেস করছি আমরা আর কি যে কে, বলছে আমার ভাই। এলাম এরমভাবে ডাকছে কেন আপনাকে? বলছে ও পাগল আছে একটু, ও একটু উন্মাদ হয়ে গিয়েছে। তো ততক্ষণে মোটামুটি আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা একটু হাতটা ধোবো। তো হাতটা ধোয়ার জন্য বাইরে একটা এরকম ছোটো বালতি টাইপের ছিল, ওতে জল রাখা। তো গিয়ে দেখছি শান্তদ্বীপ ওরকম ঠান্ডা জায়গাটাতে, ঠিক আছে, লোকটা না এরকম একটা খাটো ধুতি পরেছে, অপরিষ্কার ধুতি, আর গায়ে মানে কোনো রকমের আর কি শীতের পোশাক জড়ানো, চাদর টাদর এটা সেটা ছেঁড়া ফাটা, আর খাচ্ছে দু হাতে লোকটা। এবার আমি ভাবছি ইনি বললেন যে ইনি ইনার ভাই হয়, ইনি এত ঠিকঠাক মানুষ, তো ইনার ব্যাপার স্যাপার কী? তো আমরা না এনাকে এসে জিজ্ঞেস করছিলাম যে আপনার ভাই বললেন। এবার ততক্ষণে মানে কি বলতো, খাবার খেতে বসে কথা বলতে বলতে না একটু ফ্র্যাঙ্ক হয়ে গেছে। এবার খুব সহজ মানুষ, সত্যি কোনো জটিলতা নেই মানুষটার মধ্যে। তাই বলছি কী হয়েছে কী হয়েছে, কী করে পাগল হয়ে? বলছে ওসব কথা থাক, ওসব খারাপ দিনের কথা আর মনে করতে চাই না। বললাম বলুন, সেরকম সমস্যা হলে আমরা তো কাউকে কিছু বলছি না, বা ওরকম কোনো ব্যাপার নেই। বলছে ওকে আমি এত ভালোবেসেছি ছোটোবেলা থেকে, কিন্তু ও সবসময় আমাকে আমার শত্রু ভেবে এসেছিল, কিন্তু এখন দেখো সেই আমার কাছে সেই ওকে খেতে হচ্ছে, ওর আর কোনো যাবার জায়গা নেই, ও হয়তো আর বেশি দিনে বাঁচবেও না। কোন দিন দেখবো পাহাড় টাহাড় থেকে পড়ে গিয়েই হয়তো মারা গেছে। বললাম কিছু বলা যায় একটু? তো এবার একটা বিষয় কী জানো তো শান্তদ্বীপ, যারা ইয়াং থাকে তারা না অ্যাভয়েড করে যায় অনেক কিছু, কিন্তু যাদের একটু বয়স হয়ে যায় না, তারা কথা বলার মানুষ পায় না। মানে ভেতরে যেগুলো জমে রয়েছে সেগুলো মনে হয় যে একটু হালকা করার জন্য কাউকে বলি, কিন্তু হালকা করার মতন মানুষ পাওয়া যায় না। কিছু কিছু মানুষ ভাবে একে যদি আমার দুর্বলতার কথা বলি বা দুটো দুঃখের কথা বলি, এ হয়তো আমাকে এটা নিয়ে মজা নেবে আমার। কিন্তু আমরা দূরের লোক, আমরা মজা নেবার কি, আমরা চলে যাব কালকে সকালেই। বলছে ঠিক হে मैं बताऊंगा। তো হাতটা ধুয়ে এসে বলল, আর ওই যে পাগলটা যেটা ছিল, মানে তার ভাইয়ের কথা বলছি, সে কিন্তু খাওয়া দাওয়া তার হয়ে গেছে, তাকে জল টল দিয়ে এলো। সে বাইরেই না একটা জায়গায় এরকম পাতা, শুকনো পাতা, খট্টর পাতা আছে, ওইখানটাতেই শুলো। তাকে চাদর টাদর দিয়ে চলে এলো, বলে ও ভোর হলেই আবার চলে যাবে। তো এইবার যে ঘটনাটা শুনলাম শান্ত, এটা মানে অদ্ভুত, মানে অদ্ভুত, মানে ভীষণই অদ্ভুত। উনাদের বাড়ি ছিল হচ্ছে হিমালয় সংলগ্ন অঞ্চলে, তবে গুপ্তকাশিতে ছিল না, ওইখানকারই একটা জায়গাতে। আর উনার বাবারা আর কি বেশ বড় লোক টাইপের ছিল। তার ভাই যে ওই উন্মাদ হয়ে গিয়েছে, সে তার বয়স তার থেকে, মানে তার দাদার থেকে তার বয়স প্রায় 10-12 বছরের ছোট। আর এই যে মানুষটা দাদা, যে সে বিবাহ করেনি কখনো, এবং তার বিবাহ না করার কারণ হচ্ছে তার বাবা মায়ের বৈবাহিক সম্পর্ক খুব একটা ভালো ছিল না, খিটিমিটি ঝগড়া টগড়া। তো এইসবের জন্য উনি আর করতে চায়নি, বিয়ে করতে চায়নি কখনোই। তবে তার ছোট ভাই যে, মানে যে উন্মাদ হয়ে গিয়েছিল, সে বিয়ে করেছিল। এবং এই যে মানুষটা যে বললাম একটু সাধক দর্শন মানুষ, সে তো বিবাহ করেনি, সে না মানে একটা টাইমের পর থেকে একটু আধ্যাত্মিক পথে চলে গিয়েছিল কাইন্ড অফ। এবার হিমালয়ের দিকে কিন্তু এটার ইনফ্লুয়েন্স বেশি, স্বাভাবিক। যেমন গোয়াতে যদি কেউ যায়, সে একটা মদের দোকান খুলবে এটার ইনফ্লুয়েন্সে। তো হিমালয়ের দিকে যে আছে, সে একটু আধ্যাত্মিক দিকে যাবে, এটা একটা ইনফ্লুয়েন্স। তো ও ওরকম ব্যাপারটা হয়ে গিয়েছিল। কিন্তু সে শুধু যে আধ্যাত্মিক পথেই ছিল তা নয়, সে ছোটোখাটো ব্যবসা ট্যাবসাও করতো নিজের মতন। তবে কি তার তো সংসার বলে কিছু ছিল না, বাবা মা মারা গিয়েছে। তো নিজের ইচ্ছে আর কি, নিজের চেষ্টায় অনেক পয়সা করি মোটামুটি তুলনামূলক করেছে। আর যে বাবা ছিল, সে তার বেশিরভাগ সম্পত্তি তার ওই ছোটো ভাইকে দিয়ে গেছিল, ঠিক আছে। কিন্তু ছোট ভাই দাদার থেকে কিন্তু একেবারেই বিপরীত। দাদা যত সাত্ত্বিক, যত ছোট ভাইয়ের মদের নেশা, গাঁজার নেশা, জুয়ার নেশা, কখনো কখনো নারীর নেশা। সে কিন্তু তখন বিবাহিত হয়েছে। তো তার দুটো সন্তান ছিল,
দুটোই ছেলে ছিল, একটা হচ্ছে 12-13 বছরের বয়স হবে, তার থেকে হয়তো 4-5 বছরের ছোট আরেকটা ছেলে। তো একদিন হচ্ছে ঘটনাটা সূত্রপাত কিভাবে হলো, ওর ছোট ভাই বারবার মানে বাবা যে টাকা পয়সা রেখে গিয়েছিল ওইসব কিন্তু নয়ছয় করে ফেলেছিল পুরো, এদিক ওদিক করে। এবার দাদা তো বিজনেস করেছে বা কিছু করে একটু টাকা পয়সা করেছে, তো দাদার প্রতি খুব হিংসে আর কি। বারবার করে বলতো যে বাবা সব ওকেই দিয়ে গেছে, কিন্তু আদতে তা নয়। দাদাকে হয়তো 30% দিয়েছে, ছোটো ছেলেকে 70% দিয়ে গেছে। এবার 10-12 বছরের গ্যাপে একটা ছোট ছেলে মানে একটু স্বাভাবিক আদরের হবে, ঠিক আছে? তো সেই কারণে ছোট ছেলের কিন্তু প্রচণ্ড হিংসে ছিল বড় দাদার ওপরে। একদিন কি হয়, এরকম মদের ভাটিতে বসে বসে মদ খাচ্ছে ছোট ভাই আর কি। আর এই ঘটনাগুলো কোথা থেকে ও দাদা জানলো, মানে ছোট ভাই কখন পুঙ্খানুপুঙ্খ কি, এগুলো ঘটনার পরে আমি আসছি, সব বুঝতে পারবে, সব লিঙ্কগুলো জুড়বে। তো মদের ভাটিতে বসে একদিন মদ খাচ্ছে, খেতে খেতে দাদার নামে গালিগালাজ করছে যে সব বাগিয়ে নিয়েছে, এই করে নিয়েছে, সেই করে নিয়েছে, পুজো আচ্চা করে সব মানে তন্ত্র শক্তি দিয়ে এইসব বাগিয়ে নিয়েছে, এইসব করছে, এসব বলছে। এবং সেই মদের থেকেই আর একটা লোক ওর সাথে বসে মদ খাচ্ছে, মানে ওর সাথে ইন দ্য সেন্স কি পাশাপাশি বসে খাচ্ছে। তো এবার দেখো, সহজে মানুষের মধ্যে বন্ধুত্ব হয় না, কিন্তু দুজন মিলে পাশাপাশি বসে মদ খেলে না বন্ধুত্ব হয়ে যায় ফাট করে। কি বলছো গো? হ্যাঁ, যে কী হয়েছে এরকম জিজ্ঞেস করছে। বলছে আমার দাদা এই করেছে সেই করেছে, বাড়িতে কালী পুজো ফালি পুজো করে এসব তন্ত্রফন্ত্র করে অনেক সম্পত্তি বাগিয়ে নিয়েছে, অনেক বড় লোক হয়ে গেছে। এবার এই যে লোকটা ছিল সে কিন্তু স্বাভাবিক লোক ছিল না, ও ব্ল্যাক ম্যাজিশিয়ান টাইপের লোক ছিল, ঠিক আছে? ও, তুমি শ্বেত বগলার নাম শুনেছ? বগলা দেবী হচ্ছে দশমহাবিদ্যার একজন দেবী। আর শ্বেত বগলার যে পুজো হয় বা এরকম কিছু হয়, এগুলো কিন্তু শত্রু বিনাশ করার জন্য হয়। এবার দেবী শত্রু কিভাবে চিনছে? ওরমভাবে তো চিনছে না। ধরো আমি তোমার ওপর আমার রাগ, আমি তোমার ওপর শ্বেত বগলা প্রয়োগ করে তোমার ক্ষতি করব। তো এইরকমভাবে ওই লোকটার সাথে হয়েছে বন্ধুত্ব, মানে ওরকম একটা ব্যাপার হয়েছে। এবার ওই লোকটা বলছে যে তোমার আমি কাজ করে দেবো, তার বদলে তুমি আমায় কী দেবে বলো? বলছি তুমি কী চাও? বলে তুমি তো বলছো নাকি তোমার দাদার অনেক সম্পত্তি আছে, ওখান থেকে দিও খানিকটা, আমার নিজের রোজের খরচটা উঠে গেলেই হবে। ঠিক আছে। এবার নেশার ঘোরে হ্যাঁ পাহাড়ও চড়ে নেবো, এভারেস্টও জয় করে নেবো, এরকম একটা ব্যাপার চলে আসে যে হ্যাঁ ভাই ঠিক আছে যা হবে বুঝে নেবো। তো বলছি ঠিক আছে, তুমি কালকে বিকেলবেলা আসবে আমার কাছে, ভুলবে না কিন্তু। এই কথা দিলে মানে কথা, তুমি আর 5 জনের মতন পাওনি আমাকে যেমন তেমন লোক যে বলে ভুলে যাবে। আমি কিন্তু তোমার ঠিক খুঁজে তোমাকে বার করে নেবো, আমার সেই ক্ষমতা আছে। কিন্তু সেই ভাই ছোটোবেলায় বলছি, পরের দিন সন্ধেবেলায় ওই লোকটার ওখানে মানে যে একটা জায়গা বলে দিয়েছিল যে এই জায়গাতে আসবে, তো ওই জায়গাতে গেছে, গিয়ে বলছে যে আমি তোমাকে একটা জিনিস দেব, ওটা তোমার দাদার কোনোরকমভাবে তোমার দাদার শরীরে টাচ করাতে হবে, তাহলেই ওকে আমি মোটামুটি একটা বস টাইপের করে নেবো। তারপরে আমি এখান থেকে যেরকমভাবে মন্ত্র আর কি দিতে থাকবো, ও ওই অ্যাকর্ডিং টু কাজ করতে থাকবে। তো বলছে হ্যাঁ এটা তো খুব ইজি জিনিস, ওর ঘরের চৌকাটের সামনে ফেলে দেবো, হেঁটে যেতে যাবে, ও পাড়িয়ে নেবে, হয়ে গেল, সংস্পর্শে চলে আসবে। এবং অদ্ভুত কথা একটা, শান্তদ্বীপ, এই ছোটো ভাই তো অনেক পয়সা নষ্ট করেছে। ওর দাদা মানে যার ক্ষতি করতে যাচ্ছে, সে না নিজে থেকে ওকে অনেকবার টাকা পয়সা দিয়েছে যে তুই একটা ব্যবসা শুরু কর, বা তুই আমার ব্যবসায় এসে কাজ কর, যা হবে ওটাখান থেকে একটা পার্সেন্টেজ তুই নিবি বা এরকম কিছু। ও টাকা নিয়েছে বাট কিচ্ছু করেনি, ওইগুলো জাস্ট নষ্ট করেছে এদিক ওদিক করে। তো একটা টাইমের পরে একটা তিক্ততা চলে আসে যে ভাই কী করছি, বেকার টাকা দিচ্ছি, ও আমার ব্যবসার নামে গিয়েও মদ খাচ্ছে, এই করে নষ্ট করছে টাকাগুলো। যাই হোক, আমি এবার এই ব্যাপারটাতে আসি। তো ওরকম না একটা গুঁড়ো টাইপের কিছু একটা না তৈরি করে দিয়েছে, ঠিক আছে? এবার ও রাত্রেবেলা গিয়ে ওর দাদার ঘরের ওই চৌকাঠের সামনে ওরকম ছড়িয়ে দিয়েছে যে সকালবেলা হলেই দাদা, সকালবেলা ভোরবেলা ওঠা লোক, সকালবেলা হলেই হয়তো ওয়াশরুম যাবে বা কুয়োর পাড়ে যাবে, তখনই পায়ে লেগে যাবে। কিন্তু ওই ভাগ্যের ফের ভাই, সকালবেলা সেই দিনকে ওর বড় ছেলে
মানে যার তখন 12 বছর মতন বয়স, ছোট ভাইয়ের বড় ছেলেটা, ছোট ভাইয়ের বড় ছেলে, ওরই ছেলে আছে, কারণ এর তো বিয়েই হয়নি। সকালবেলা টয়লেট পেয়েছে বা কিছু একটা করেছে, তাড়াহুড়ো করে যেতে গিয়ে ওইটার ওপর দিয়ে ও পাড়িয়ে চলে গেছে, ওই ছেলেটা। এবার ছোট ভাই কিন্তু সেটা জানে না যে এইরকম বিষয়বস্তু হয়েছে। এবার এইখানে মনে হয় আরেকটা জিনিস ছিল যে ওই গুঁড়োতে যদি একবার কারোর পা লেগে যায় ওটা কিন্তু আর গুণাগুণ শেষ, একবারই ওটা ওয়ান টাইম পাসওয়ার্ড টাইপের ওটিপি। তো এবার ছোট ভাই গিয়ে দেখছে যে কত একটা পায়ের দাগ টাগ কিছু একটা পড়েছে, তো এ তো মনে মনে খুব খুশি যে হবে হবে কিছু একটা হবে। তো এ দুপুর আর কি সেই ডেরায় গেছে আর কি, ততক্ষণে ডেরার খোঁজ দিয়ে দিয়েছে যে এখানে আমি থাকি, এখানে তুমি আসবে। তো গিয়ে বলেছে যে হ্যাঁ পারিয়েছে, দাদা পারিয়েছে। বলছে তাহলে আমি এখান থেকে শুরু করি খেলা, আজকে রাত্রেই কিন্তু গল্প ঘটবে। হ্যাঁ শুরু করো। তো এইখান থেকে বসে ভুল ভাল যত রকম ব্ল্যাক জিনিসপত্র হওয়ার করেছে। তো এবার রাত্রেবেলার জন্য ওয়েট করছে ভাই। সেদিনকে একদম চব্যচস্য করে মতটত খেয়ে বাড়িতে এসছে যে আজকে ভাই হ্যাঁ বড় দাদার গল্প 50% শেষ হয়ে যাবে। এরকম করতে করতে ঝিম লেগে গেছে কোনো একটা সময়। হঠাৎ করে ওর বউ ওকে ডাকছে যে শুনছো, বড় ছেলেকে আর কি বলছে ও শুয়ে নেই বিছানায়। প্রথমে পাত্তা দেয়নি, ও কি বলছে ভুলভাল, ঠিক আছে। আবার আর কি বলছে যে বড় ছেলে বড় বাবুকে কিন্তু দেখতে পাচ্ছি না, দেখো না একটু বাথরুমের দিকে গেছে কিনা বা এরকম কিছু। হ্যাঁ তুমি দেখো তো, এরকম একটা ব্যাপার তাড়ি ফাড়িয়ে দিচ্ছে বউকে। তো বউ বুঝলো যে নেশা ফেশা করে আছে, বাদ দাও। ও উঠে কুড়পাড়ের দিকে যাচ্ছে, ওর বউ খুঁজে পায়নি। তাড়াহুড়ো করে ঘরের দিকে আস্তে আস্তে কি একবার হয়েছে, ওপরের দিকে তাকিয়েছে। এবার ওদের হচ্ছে পুরনো দিনের বাড়ি তো, 3 তলা বাড়ি, ছাদের দেয়ালে দাঁড়িয়েছে ওর ছেলে, ওর বড় ছেলে। এতক্ষণ খুঁজে পাচ্ছে না ওকে। এবার ও না প্রথমে বুঝতে পারেনি, অন্ধকার তো কি হয়ে গেছে, তারপরে ফট করে বলছে এইটা তো ওরই ছেলে দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি করে ওর বাবাকে ডাকতে গেছে যে চলো দেখবে, চলো আমাদের ছেলে উপরে ওরকমভাবে দাঁড়িয়ে আছে। এবার হুড়মুড় করে গেছে, তো ও পাত্তা দিচ্ছে না অতটা, ভাবছে কি ভুলভাল বকছে। তো ওকে টেনে হিচড়ে আর কি নিয়ে গেছে। এবার ও নিয়ে গেছে কি বলো তো, ও আর উঠোনের দিকে আসেনি, ডাইরেক্ট ছাতের দিকে গেছে যে এখানে এসে সময় নষ্ট করবো, আবার একবারে ছাতে নিয়ে যাই বরকে। তো ওরা দেখছে, ওরা ছাতে এরকম উঠছে। এবার বলছে দেখো দেখতে পাচ্ছ, ছেলে এরকম পিঠের দিক থেকে পেছন থেকে দেখতে পাচ্ছে আর কি, ছেলে এরকম বাইরের দিকে মুখ করে ছাতের দেয়ালের দিকে দাঁড়িয়ে আছে। এবার ওর মা বলছে এই তুই এরকম উঠে দাঁড়িয়েছিস কেন। সামনে যেতে যেতে ছেলে ওপর থেকে নিচে লাফ। আর লাফটাও কীরকম অদ্ভুত জানো, এরকম নয় যে এরকম লাফিয়ে পড়ছে, এরকম মাথাটাকে ঝুঁকিয়ে এরকমভাবে পড়েছে নিচের দিকে, পুরে মাথা ফ্র্যাকচার, একেবারে ফ্র্যাকচার, মানে ফুটি ফাটা হয়ে গেছে মাথা। ওই সাধক মানুষটা বলছে চেঁচামেচির, বৌমার চেঁচামেচির আওয়াজ শুনে বেরিয়ে এসছি, দেখছি আমার মানে ওই যে বড় বলে ডাকতো ওকে আর কি, বড় ছেলেকে, বলছে ওর বাঁদিকে চোখটা এরকম ওর এই কোটর থেকে আর কি বেরিয়ে এসছে খানিকটা, মানে কচি বয়স তো 12-13 বছর বয়স, জাস্ট শেষ। এবার ওর ছোটো ভাই তখন আর কি ওই ব্যাপারটা করতে পারছে না, এতটা নেশার মধ্যে রয়েছে, কিন্তু বুঝতে পারছে যে ভাই একটা গম্ভীর ঘটনা ঘটে গিয়েছে। এইবার ও হট করে ওর দাদাকে দেখে ওর চটকা ভেঙে গেছে, যে দাদার ক্ষতি হওয়ার কথা ছিল ভাই, হয়ে গেল আমার ছেলের ক্ষতি হয়ে গেল কেন? ওই তান্ত্রিক ভুলভাল কিছু করে দেয়নি তো? সে ওই রাত্রিবেলা গেছে ওর বাড়িতে, বলে আমি দেখলাম আমার ভাই কোথায় হুড়মুড় করে বেরিয়ে গেল, তখন রাত্রি 2:30-3টে বাজে। ওর নেশার ঘোরে ওর এটা খেয়াল নেই যে ওর ছেলে মরে গেছে, ওর নেশার ঘোরে এটা ভাবছে আমার দাদার কিছু হয়নি কেন। ও বলছে এই তান্ত্রিক কিছু গন্ডগোল পাকিয়েছে, সেই হনহন করে তখন গেছে। ওই সাধক মানুষটি বলছে, বলে আমার এই ভাই সেদিনকে দেখলাম ওর ছেলে পড়ে রয়েছে, ওর কোনো হুঁশই নেই, ও হুড়মুড় করে বাড়ি থেকে বেরিয়ে গেল। এবার আমরা ডাকছি যে কোথায় আছিস, কোনো নেই, চলে গেছে। এবার গিয়ে তান্ত্রিককে আর কি চার্জ করেছে যে কি হয়েছে, আমার দাদাকে করতে বলেছিলাম, তুমি আমার ছেলের ওপর করে দিয়েছো।
এবার তান্ত্রিক হয়তো বলেছে তখন যে তুই সঠিক জানিস তো তোর দাদাই ওই গুঁড়োতে পা দিয়েছিল কি না, তো ছেলে পা দেয়নি তো। এবার ওইখান থেকে ওর ফট করে একটু ক্লিক করেছে যে হ্যাঁ হতেই পারে। বলছে তুই যা, তুই তাড়াতাড়ি গিয়ে আগে বাড়িতে যা, গিয়ে তোর ছেলেকে আগে সামলা, ঠিক আছে, নয়তো তোকে কিন্তু লোকে সন্দেহ করবে যে তুই ছেলে পড়ে আছে, তুই ছেলে ফেলে রেখে চলে এসছিস। তো আসে, ছেলেটা যখন তুলছে মাথার ম্যাক্সিমাম ওই মাল মশলাপাতি কথা যদি বলি ওটা উঠোনেই পড়ে আছে, মানে মাথার খোলটা উঠছে কেবলমাত্র। এই বাদিকের চোখটাও কিন্তু ওই আলাদা হয়ে ঝুলছে খানিকটা, মানে প্রচণ্ড প্যাথেটিক একটা বিষয় এ করছে। ওই ভোরবেলায় হয়তো ওই ক্রিয়াকলাপ সমস্ত কিছু ইয়ে হলো, ওই জায়গা ভালো করে ধুয়ে ফুয়ে একাকার করে ইয়ে করা হলো। এই সবের মাঝখানে ওর যে বড় দাদা তার না একটুখানি সন্দেহ হয়েছে যে হঠাৎ করে ভাই এরকম একটা ছেলে, ভালো ছেলে, প্রথম কথা ও ওরকম ব্যাপার স্যাপার নয় যে আমার ভাইয়ের বড় ছেলে ভালো ছেলে, ওরকম ছাদের ওপর থেকে লাফ মারবে কেন? আর আমার ভাই বা ওরকম হুড়মুড় করে বেরিয়ে গেল কোনো রাতের বেলা কোথাও। এবার একটা ছোট্ট কথা বলি, এই যে বড় দাদা যে, সে তো এমনি বললাম একটু সাত্ত্বিক টাইপের, সে না একটা সময় কোনো একজনের কাছ থেকে দীক্ষা নিয়েছিল, যে দীক্ষা হলে হয়তো সাধনার পথটা একটু বেশি প্রশস্ত হয়, তো সেই কারণে সে দীক্ষা নিয়েছিল। তবে সেরকম ভারী দীক্ষা কিছু নয়, মানে গৃহে থেকে গৃহস্থের মতন আর কি সব কিছু নিয়মকানুন পালন টালন করবে এরকম একটা বিষয় ব্যাপার স্যাপার। তো দেখো নিজের ভাইয়ের ছেলের ওরকম হয়েছে, সে তো প্রত্যেককেই ভালোবাসে, তার ভাইয়ের মতো তো তার মনের মধ্যে হিংসে টিংসে কিছু বিষয়বস্তু নেই। তো সেই গুরুজির কাছে গেছিল যে এরকম বিষয়, মনটা খুবই খারাপ হয়ে রয়েছে। গুরুজি না সেদিন বলছে, আমার গুরুজি সেদিন আমাকে কোনো কথাই বললো না, বললো আমার সব কথা শুনে টুনে একটা সময় বললো তুই যা আজকে বাড়ি যা, পরে আসিস, পরে কথা হবে, এরকম একটা বলে চলে গেছে। কিন্তু এইখানে এবার টুইস্ট, এই বলছেন এই ঘটনাটার অনেকগুলো ভাঁজ আছে। ওই ছোট ভাই এইবার আরও বেশি তেতে পুড়ে উঠেছে, ঠিক আছে। কীরকম ব্যাপার, ও দেখছে যে ওর ছেলে যেহেতু মারা গেছে না, ওর বউ ছেলেকে ওর শ্বশুরবাড়ি পাঠিয়ে দিয়েছে। মানে আর এক ছেলে ছিল? হ্যাঁ, মানে ওই তো বড় ছেলে ছোট ছেলে, দুই ছেলে হ্যাঁ। বলছি তো। হ্যাঁ, বড় ছেলেটার বয়স হচ্ছে 12 বছর মতন, আর ছোট ছেলে তার থেকে 4-5 বছরের ছোট হবে। ওর বউকে আর ছেলেকে বউয়ের বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে, বলছে তোমরা ওখানে গিয়ে থাকো। তারা যেতে চাইছে না, হঠাৎ কী কারণে বলছে না তোমরা ওখানে গিয়ে থাকো। মানে ওর মাথায় কি চলছে যে এবার যেন আর কোনো গন্ডগোল না হয়, এইবার একদম টার্গেটেই তীরটা মারবো, এরকম একটা বিষয়। তো আবার এর সাথে পরামর্শ করা শুরু হয়েছে। তো এইবার বলছে যে ঠিক আছে, এবার আর ওইসব ছড়ানোর জিনিসপত্র দেবো না, খাওয়ার কিছু দেবো। খাবারে মেশাতে পারবি? বলছে হ্যাঁ খাবারে মেশাতে পারবো, কারণ ওদের বাড়িতে না মানে কীরকম একটা বিষয়, একটা রান্নার ঠাকুর টাইপের ছিল, ঠিক আছে। আর ও দাদার রান্নাটা নিরামিষ রান্নাবান্না হতো। এবার দাদা নিজে বিজনেসের বা ব্যবসার বিজনেস কথাটা বললে না ব্যাপারটাকে অনেক বড় ভাবে, সেটা অত বড় সড়ো কিছু না, ব্যবসা যদি বলি ছোটো ওরকমভাবে নিজের মতন একটা ব্যবসা। তো ব্যবসার জন্য তো বিজি থাকতো, সেই জন্য নিজের রান্নাবান্নার কখন করবে বা কিছু, একটা পুরনো একটা রান্নার ঠাকুর ছিল, সেসব রান্না করতো। আর আলাদা একটা রান্নার ঘরও ছিল তাদের বাড়ির উঠোনের এক পাশে। বলছে এটা গিয়ে তোর দাদার খাবারে মিশিয়ে দিবি জিনিসটা, ঠিক আছে। সম্ভবত নুনের মতন গুঁড়ো টুড়ো কিছু একটা এরকম ছিল। কিন্তু ওইখানে মানে ভগবানের ফের, জানো তো শান্তদ্বীপ, এরকম দাদা হয়তো বিজনেসে মানে ব্যবসার কাজে বাইরে রয়েছে, এবার রান্নার ঠাকুরও হয়তো এদিক ওদিক গেছে, ও গিয়ে না ওই খাবারের মধ্যেটা মিশিয়েছিল সেদিনকে। এইবার দুপুর হলেই ওদের বাড়িতে একটা কুকুর খেতে আসতো, রোজ একটা কুকুর খেতে আসতো, বলছে একটা ব্রাউন কালার টাইপের একটা কুকুর, বাদামি কুকুর একটা খেতে আসতো। উঠোনের মাঝখানটা করে ও এসে ওয়েট করতো, যখন এদের খাওয়া দাওয়া হবে তখন দেবে খেতে। তো রান্নার ঠাকুর আর কি ডাল জাতীয় কিছু রান্না করেছে, ওটাকে তাড়াতাড়ি করে নিয়ে এসে এবার মানে খাবার ঘরে সেখানে রাখতে যাবে। তো গরম বাসন আর কি তাড়াতাড়ি করে হুড়মুড় করে তুলে আনতে গেছে। এবারও বুঝতে পারেনি যে কুকুরটা ওখানে শুয়ে আছে, কুকুরটার গায়ে না পা পড়ে গেছে ওর, আর কুকুরের গায়ে পা পড়েছে, কুকুরটাও চেঁচিয়ে উঠেছে। ও হকচকিয়ে না ওর হাত থেকে ডালটা পড়ে গেছে, আর ডালটা পড়ার সাথে সাথে কুকুরটা চেটে খেয়েছে ওটা, আর ডালেইও মিশিয়েছিল, ডালের মধ্যেই মিশিয়েছে। আর ওই কুকুরটাকে কিন্তু দাদাই খেতে দিত,
ও খেতে দিত না, ও লাথি ফাতি দিয়ে সরাতো আর কি। কুকুরটার মধ্যে ইয়ে করেছে, মানে কুকুরটা মানে খাবার পেয়েছে, খাবারের গন্ধে কুকুরটা চেটে চুটে খেয়ে নিয়েছে। এবার হয়তো একটুখানি তলায় পড়ে রয়েছে। এবার ও কিন্তু সেটা জানে না যে ডালটা নষ্ট হয়েছে, ছোটো ভাই। ও মিশিয়ে দিয়ে বেরিয়ে গেছে, কারণ ও সামনাসামনি থাকলে আবার কিছু হলে ওকেই সবাই সন্দেহ করবে। তো সেই দিনকে আবার রাত্রেবেলা এরকম আর কি একটা বিষয় হবে, কিছু একটা ঘটবে, কিছু একটা ঘটবে, কিছু একটা ঘটবে। এবার আর রাত্রেবেলা ঘুমোয়নি ছোটো ভাই, জেগে আছে। এবার কুকুর কি, কুকুর তো আর বাড়ির কুকুর নয়, একটা পাড়ার কুকুর, রাস্তার কুকুর, ও আসে প্রত্যেক দিন আর কি খেতে এরকম। রাত্রেবেলা এবার ওইখান থেকে না ওই যে তান্ত্রিকটা ছিল, ব্ল্যাক ম্যাজিক যে করছে, সে কোনোভাবে আহ্বান করছে, যে কাছে ডেকেছে আর কি ওকে। তো দাদা যায়নি, কুকুরটা গেছে, কারণ যার পেটে ওই জিনিসটা গেছে। এবার এ তো জানে না, মানে তিনজনের মধ্যে কেউই জানে না, যে খেয়েছে সেও জানে না, যে মিশিয়েছে জানে না, যে দিতে বলেছে সেও জানে না যে কে আসছে, যে খাবে সে আসবে, এরকম একটা বিষয়। তো সেই কুকুরটা গেছে। এইবার তান্ত্রিকের কাছে কুকুর গেছে, তান্ত্রিক তো সে অন্যরকম বুঝেছে, ভাই কোত্থেকে আসছে, অদ্ভুত বিষয়বস্তু। ঠিক তার পরের দিনকে কি হয়েছে, এবার তান্ত্রিক ডিসঅ্যাপয়েন্টেড যে ভাই জানি না আবার কিছু মনে হয় গন্ডগোল পাকিয়েছে, নেশা ফেশা করে আবার কিছু একটা বাওয়াল পাকিয়ে ফেলেছে। পরের দিন ওই ছোট ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে খবর এসছে যে ছোট ছেলের শরীর খারাপ। এখানে ছোট্ট আমি একটা জিনিস একটু বলে রাখি, এটা পরে গিয়ে আমি বলবো। এই প্রথম ঘটনাটা ঘটার পরই যে বড় ভাই ওর গুরুর কাছে গেছিল না, গুরু সেদিন কোনো কথা বলেনি, কিন্তু এখানে গুরুর একটা ভূমিকা আছে, সেটা আমি পরে গিয়ে রিভিল করছি। ছোট ছেলের হঠাৎ শরীর খারাপ, শরীর খারাপ কি, গতকাল রাতে রক্ত বমি করেছে ছোট ছেলে। আর ছোট ছেলে মানে তার বয়স কত হবে, 8-9 বছর হবে, খুব বেশি হলে 7-8-9, রক্ত বমি করেছে। তো এই ছোট ছেলে মানে ছোট ভাই যে, সে তাড়াতাড়ি করে শ্বশুর বাড়িতে গিয়েছে। এবার সেদিনকে রাতটা ওইখানেই থাকবে, ঠিক আছে। সেদিনকে রাত্রেবেলা ও ঘুমিয়েছে, ছোট ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না আবার। এবার ওর বউ আবার, কারণ বউই পাশে নিয়ে শুতো আর কি, ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না। বাথরুম গেছে, এবার ওদের শ্বশুর বাড়িতে কী বলো তো, ছাদটাদের ওরকম কোনো বিষয়বস্তু নেই, এমনি নর্মাল চাল টাইপের। খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না। ছোটো ছেলে কোথায় হঠাৎ করে ওরা দেখতে পেয়েছে আর কি, এদিক ওদিক সবাই খুঁজতে পেরিয়ে গেছে, বাড়ির সবাই, দাদু ঠাকুমা যারা সব ছিল, দেখছে পাশের একটা বিরাট বড় গাছ, গাছের ওপর বসে আছে, মানে দাঁড়িয়ে আছে ও ছোটো ছেলে। আর ছোটো ছেলে মানে ধরো এরকম হাইট, আর গাছটা এরকম মোটা। তুমি কোনোদিনও হিমালয়ের দিকে গেলে তুমি দেখতে, দার্জিলিংয়েই তুমি চলে যাও, সাধারণ গাছগুলোর তুমি ওয়াইডনেসগুলো দেখবে এক একটা। ওই গাছের ওপর ছেলে উঠে দাঁড়িয়েছে। ছেলে প্রথম কথা উঠলো কী করে, দ্বিতীয় প্রশ্ন ছেলেকে নামাবো কী করে। এবার ছেলে যদি ওপর থেকে লাফ দেয়, আমরা ধরলেও তো আহত হবে, হাত পা ভাঙবে, একে আমরা কি করব, কি করে এরকম জিনিসপত্র চলছে। কিন্তু অদ্ভুত বিষয়, সেদিনকে ছেলে কিন্তু ওপর থেকে আবার লাফ দিয়েছে, ছোটো ছেলেও। আচ্ছা। তবে প্রাণে মারা যায়নি, এটা সবাই যেহেতু ছিল। আর ছোটো ছেলে মানে কি, ওজনও তো কম না, বাচ্চা ছেলে তো, রোগা পটকা ছেলে, ওকে ধরে নিয়েছে। তবে থুতনি টুতনি ছিঁড়ে গেছে, দাঁত ফাঁত নড়ে গেছে, এরকম একটা বিষয়বস্তু। কিন্তু এর হচ্ছে খুব লেগে গেছে এবার বিষয়টা। তবে এইখানে যে কেবল ছোটো ভাইয়েরই ভুল তা নয়, এইবার বড় ভাইয়ের কিছু ভুলের কথায় আমি আসি। বড় ভাইয়ের গুরু ছিল, ঠিক আছে, গুরু ওকে অ্যাকচুয়ালি শক্তি মার্গের দীক্ষা দিয়েছিল, মানে বাড়িতে কালী পুজো টালী পুজো করতো। এবার কি গুরুর কাছে না সবসময় যেত না, কারণ ও গৃহস্থ টাইপের, অত যে ঘোর অঘোরী বা ওরকম কাপালিক তান্ত্রিক ওরকম বিষয়বস্তু তো নয়। তো হঠাৎ করে ও না কোত্থেকে একটা এরকম বই পেয়েছে, মানে সে নিজেই বলছে আমি একটা বই পেয়েছিলাম, তার মধ্যে এরকম ঠাকুরের অনেক মন্ত্রতন্ত্র আছে, মানে দেবীর আহ্বান মন্ত্রতন্ত্র এই সবগুলো। এবার একটা টাইমের পর সে অনেকটা বেশি আধ্যাত্মিক ফিলিং চলে এসেছিলো মনে মনে, ওইসব মন্ত্রগুলো না ঠাকুরের সামনে বসে বসে পাঠ করতো। ওগুলো অ্যাকচুয়ালি শ্মশানকালীন মন্ত্র। আচ্ছা। এবার শ্মশানকালীকে কি ঘরে পুজো দেওয়া যায়? ঘরে পুজো দেওয়া মানেই, এবার দেখো অ্যাকচুয়ালি যে বিগ্রহটাকে আমরা ধরি না, সেটা তো একটা বিগ্রহ, কিন্তু অ্যাকচুয়াল কিন্তু প্রাণ প্রতিষ্ঠা মূলত হয় ঘটেই, ঠিক আছে। এবার দেবীর সামনে ও পুজো করে, মানে একটা
ছোট্ট পিতলের ঘটও রাখা থাকতো ওইখানে। এবার ওইগুলো আর কি ও যেরকম যেরকম বইতে লেখা আছে সেরকম হয়ে পাঠ করছে। ঘরে ভদ্রকালী পাতা, কিন্তু ওরকম শ্মশানকালীর মন্ত্রতন্ত্র কিছু পাঠ করে গেছে। তো এইগুলো একটা অ্যাবান্ডেন্স ওর দিকে ওর কেউ নিজেই আকর্ষণ করেছে। এবার এই সব জিনিসের হওয়ার জন্য ওর নিজেরও না এবার আস্তে আস্তে বুঝতে পেরেছে যে আমার নিজের কিছু ক্ষতি হয়েছে, কিন্তু ও তো জানে না। ও রোজ দিন স্নান করে উঠে বা শনি মঙ্গলবার করে কিংবা অমাবস্যা পূর্ণিমাতে ওইগুলো পাঠ করছে। এবার এইটা ভেবেছে যে এটা আর কী এমন বিষয়বস্তু হতে পারে, আমি তো ভক্তি মার্গেই আছি, এগুলোকে গিয়ে আর গুরুকে গিয়ে অত জানায়নি বা ওরকম কিছু। বলে এইটা জানানো আমার উচিত ছিল, এটা আমার ভুল ছিল যে আমি জানাইনি, এটা আমার জানানো উচিত ছিল। তো এই সব করতে করতে ওই যে তান্ত্রিক, যে ছোট ভাই কিন্তু আর তান্ত্রিকের কাছে সেভাবে আর যায়নি, ওর ছোট ছেলে যখন থেকে ওরকম হয়েছে। কিন্তু ভাই তান্ত্রিকের ইগোতে লেগে গেছে না, যে আমার পাওয়ার, ভাই আমি এতদিন ধরে এত কিছু হোমযজ্ঞ করে যাগযজ্ঞ করে নিজেকে তৈরি করলাম, এরকম ফলাফল দিচ্ছে, একে ডাইরেক্ট বান মারাবো, এরকম একটা বিষয়। তো শ্বেতবগলার কিছু গুড় গুজ্জ জিনিসপত্র পুজো টুজো করে, ভয়ানক কিছু পুজো আচ্ছা করে একদম ডাইরেক্ট আর কি বান মারার এরকম একটা বিষয়বস্তু করেছে। তবে এইবার আর ছোট ছেলেটা, মানে ছোট ভাই যে, সে আর সাধক ওই কাপালিক বলছে, ওই তান্ত্রিকের কাছে যায়নি। তান্ত্রিক ওই খুঁজে খুঁজে ঠিক এসছে ওর বাড়ির কাছাকাছি, এসে ওর বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে বা এরকম ডেকেছে ওকে। আর ও কিন্তু ততক্ষণে ওর ছেলে এবং ওর বউকে নিয়ে আবার বাড়িতেই ফিরে এসছে। ফিরে ওর শ্বশুর বাড়ি থেকে ফিরে এসছে এবং মনে মনে ঠিক করেছে যে ভাই না ভাই, আমি আর বেকার কিছু করতে হবে না, আমার নিজের দিকে ব্যাকফায়ার হচ্ছে এরকম জিনিসপত্র সব, তার থেকে ভাই ছেড়ে দিয়ে। এবার ও কি ভাবছে যে আমার দাদার বোধহয় কোনো পাওয়ার আছে, কারণ ও তো একটু আধ্যাত্মিক টাইপের মানুষ। তো এই সবের মাঝখানে ওই তান্ত্রিকটা ওকে খুঁজতে এসছে, বলছে আর এইবার তো দাদার উপর কাজ হবেই হবে, ঠিক আছে, এরকম জিনিস কবে হবে? বলছে সামনে অমাবস্যা আছে, 3 দিনের মধ্যে অমাবস্যা, এবার তো দাদার উপর কাজ হবেই হবে। এবার এই সব জিনিসপত্রের জন্য ওর ভাইকে বলেছে তুই তো দাদার কিছু জিনিস অন্তত আমাকে এনে দিবি, একটু গামছা ছেঁড়া হোক, মানে গায়ে মানে ডিএনএ টাইপের কিছু একটা এনে দিবি। তো ও দাদা এরকম স্নান করে বেরোচ্ছে না বাড়িতে ঢুকছে, আর ও দেখছে যে ওর ভাই ওই দাদার ঘর থেকে না টুক মানে হুড়মুড় করে বেরিয়ে গেল আর কি, কিছু একটা নিয়ে বা কিছু একটা চুরি দৃষ্টিতে নিয়ে। তখন ওর দাদার মধ্যে একটা ধারণা বদ্ধপরিকর হয় যে আমার ভাইয়ের কিছু না কিছু হাত আছে, গন্ডগোল করছে। এতক্ষণ নিজে বাঁশ খাচ্ছিল, এইবার আমাকে একটা বড় একটা বাঁশ ঝাড় আমাকে গিফট করবে বলে আর কি এরকম জিনিসপত্র শুরু করেছে। তো ও বাড়িতে ঢুকতে না আর পুরোপুরি ঢোকেনি বাড়িতে, ও ডাইরেক্ট ওর গুরুজির কাছে গেছে। গুরুজির কাছে গিয়ে এরকম বলেছে আমার ভাই না কিছু একটা করছে। বলছে সবার আগে তুই বল তুই কি করছিস? বলছে কেন, আমি তো কিছু করছি না। বলে তুই তো সব বিপদ ডাকছিস। বলছে কেন? বলছে তুই কোনো বাড়িতে যেরকম গৃহে যেসব রিচুয়াল করা উচিত নয় সেরকম কিছু কি করছিস? বলছে সেরকম তো কিছু না, শুধু একটা ওই বই পেয়েছি, সেটা ওই দেবী মায়ের মন্ত্র পাঠ, স্তোত্র টাইপের, ওটা আমি পাঠ করছি। বলি কিসের মন্ত্রটা জানিস তুই? বলছে হ্যাঁ কালী মায়ের মন্ত্র, আমি ওখানে দেখছি কালী মায়ের জিনিসপত্র লেখা আছে, আমি ওখানে জবা ফুল যা যা লাগে আর কি উপকরণে দিচ্ছি টুকটাক। বলছে নিয়ে আয় বইটা আমার কাছে, এরকম বলেছে। তো সে তখনই আর কি নিয়ে গেছে। বলছি তুই জানিস এটা কি পড়ছিস তুই? এটা শ্মশান কালীর মন্ত্র, তোর বাড়িকে শ্মশান করতে চাইছিস তুই, যত সমস্ত বিপদ তো তুই ডেকে এনেছিস। বলছে মা শ্মশানের দেবী, মা কি গৃহে থাকবে? তুই গৃহে চব্যচস্য খাবি, এটা সেটা করবি, কেন শুদ্ধাচারে থাকবি, এইসব জিনিসপত্র এগুলো মায়ের, শ্মশান কালী মা অত শুদ্ধাচারে থাকার জিনিস নয়। মায়ের প্রত্যেক দিন মৃতের ভস্য লাগে, আর মায়ের সাথে যিনি থাকেন তিনি হচ্ছেন ভৈরব। তোর বাড়িতে তুই ভৈরবকে ঠাঁই দিতে পারবি? যখন বাড়িতে ভৈরবকে ঠাঁই দিবি তখন আর বাড়ি থাকবে না, ওটা শ্মশানপুরী হয়ে যাবে। বলছে তোকে আমি এই যাত্রায় বাঁচিয়ে দেব, কিন্তু তুই ঘরে যে জিনিসপত্র করে ফেলেছিস তোকে তোর বাড়ি ছেড়ে দিতে হবে বেটা। বলছে বাড়ি ছেড়ে দিতে হবে মানে? বলে বাড়িতে তুই মানে তোর বাস্তুকে দূষিত করে ফেলেছিস কিছু কিছু কারণে, তোর কিছুটা হাত আছে, তোর ভাই কিছুটা আর কি তোকে সলতেতে আর কি আগুন লাগিয়েছে, তোকে বাড়ি ছেড়ে দিতে হবে। বলে তাহলে বাড়ি ছেড়ে কি করব? বলছে তুই তো কিছুই জীবনে বিয়ে থাও করিসনি বা কিছু করিসনি,
তুই বাড়ি ছেড়ে কোথাও একটা আলাদা জায়গাতে থাক, নিজের ভিটেতে, বাপের ভিটেতে আর থাকতে পারবি না তুই। আর যদি এটা না করতে পারিস তাহলে আমি কিছু করতে পারবো না, তোকে হয়তো বাড়িতেই থাকতে হবে, কিন্তু তোর সাংঘাতিক ক্ষতি হবে। তুই কোনটা চাস? বলছে না, আপনি যা বলবেন তাই। বলে আমার সাজেশন যদি নিস তাহলে বাড়ি ছেড়ে দে। বললো ঠিক আছে। বলো তাহলে এবার কী করবো? বলো অমাবস্যার দিন ক্রিয়া করতে হবে আমাকে। আর ক্রিয়াটা যে শুধু আমি করছি তা নয়, অপোজিট সাইডে একজন আছে, তাকেও প্রতিরোধ করতে হবে আমাকে। নয়তো সে তো তার বোধ বুদ্ধি সব খেয়েছে, তোকেও খাবে, পুরো বাড়িটাকেই খাবে। বলছে আমি যে বাড়ি ছেড়ে চলে আসবো তারপর বাড়িটার কী হবে? বলছে বাড়ি বাড়ির মতন থাকবে, প্রয়োজন হলে কখনো যাবি কিন্তু কখনো রাত কাটাবি না ওখানে। ওখানে রাত কাটাবি না, আর ওখানে বসে কখনো খাওয়া দাওয়া করবি না কোনো। যা গিয়ে দেখভাল কর, দরকার পড়লে অন্য কাউকে থাকতে দে, তুই ওখানে থাকবি না। আর যে মায়ের বিগ্রহকে এতদিন ওখানে পুজো করেছিস সেই মায়ের বিগ্রহকে ওখানে রাখবি না, ওখান থেকে সব পরিষ্কার করে দিতে হবে তোকে। তো দেখো, যে ভালো শিষ্য হয় না সে কিন্তু গুরুকেই একদম একদম মানে যে গুরু যা বলবে তাই। বলো ঠিক আছে। আর বলছে যে আপনি বললেন যে ক্রিয়াটা হবে অমাবস্যার দিন, সেখানে আমাকে কি করতে হবে? বলছে তুই তোর ঘরে থাকবি, ঘর থেকে কোথাও বেরোবি না। যদি আমি এসেও ডাকি বা তোর সব থেকে কাছের মানুষ, সব থেকে যাকে ভালোবাসিস, সেও যদি এসে ডাকে, ঘরের দরজা জানলা কিচ্ছু খুলবি না যতক্ষণ না সূর্যোদয় হচ্ছে। বলছে সূর্যোদয় হলে তখন আমি তোকে এসে ডাকবো, কিন্তু তার আগে যদি তোকে আমি ডাকি যতক্ষণ অন্ধকার আছে, দরজা খুলবি না, তাহলে কিন্তু তোকে আমি বাঁচাতে পারবো না। এবার এভাবে যে কতটাই আর গাঢ়ত্ব কী বা হতে পারে। ঠিক আছে, তো ঠিক আছে, অমাবস্যার দিন রাত, তো তাড়াতাড়ি করে আর কি নিজের খাওয়া দাওয়া সাঙ্গ করে রাত্রের মতন ও ঘরে চলে গেছে দরজা জানলা বন্ধ করে। সব থেকে ভালো উপায় হচ্ছে দরজা জানলা না খোলার, যদি আমি নিশ্চিন্তে ঘুমিয়েই পড়তে পারি, আমি টেরই পাবো না কিছু, যদি কিছু হয়েও থাকে বা কেউ ডাকে। তো ঘুমিয়ে পড়েছে, কিন্তু ওই ঘুমের না তন্দ্রাটা বেশিক্ষণ স্থায়িত্ব পায়নি, কারণ ওই দিকে ওই যে ব্ল্যাক ম্যাজিকওয়ালা যে লোকটা না, সেও কিছু একটা বললাম না বান মারার বিষয়বস্তু করেছে, আর ডিএনএটাও পেয়েছে যেহেতু, তো সেরকম জিনিসপত্র করেছে। একটা সময় ও বলছে, বলে জানো, মানে আমাদেরকে বলছে, আর আমরা কি তখন মানে ওই ঘটনাটা যখন বলছে, মানে সে এরকম করে শুনেই যাচ্ছি। এবং 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 তোমার ছোট্ট একটা জিনিস বলি, কুটিরে থাকছিলাম তো, ওখানে কিন্তু কোনো ইলেকট্রিক বাতিই নেই, ঠিক আছে? হ্যাঁ, মানে না পুরোপুরি অন্ধকার নয়, মানে ঘরটার দরজাটার বাইরেটাতে আগুন জ্বলছে, কাঠ জ্বলছে, ঠান্ডা তো কাঠ জ্বলছে, ওটার একটা হালকা হালকা তাপ আসছে, মশা টশার কোনো সমস্যাই কিছু নেই। আমরা ওই চৌকিটার ওপর এরকম বসে, মাচাটার ওপর ওরকম পাতা বসে ওরকমভাবে শুনে যাচ্ছি কথা গল্পগুলো, হালকা হালকা একটা পুরো আগুন, কোনো আলোর বিষয়, ইলেকট্রিক কোনো বাতিই নেই। আর মানুষটার মানে চেহারাটার মধ্যে না অত খাস কোনো বিষয়বস্তু নেই, কিন্তু মানুষটার চোখ দুটো না মানে খুব সুন্দর। তো এরকম একটা বিষয় লাগে, আমরা একদম মন দিয়ে শুনছি। বলছে রাত্রে ঠিক শুয়ে আছি, ঘুমাচ্ছি, হঠাৎ করে চটকাটা ভেঙে গেল ঘুমের। মানে কীরকম ফিল হলো বলো তো, বিছানাটা যেন ভিজে গেছে, পিঠের তলায় বিছানাটা হঠাৎ করে একটু ভেজা ভেজা লাগছে। এবার অনেক সময় কী বলো তো, হিমালয়ের দিকে গেলে তুমি যদি যাও বুঝতে পারবে, বিছানা এত বেশি ঠান্ডা হয়ে যায় না, হট করে হাত দিলে মনে হয় যেন ভেজা। কিন্তু ওটা মনে হয় কাদের, যারা হঠাৎ করে যায়, যারা ওইখানকারই বাসিন্দা, তাদের কাছে তো এটা নর্মাল, প্রত্যেক দিনের ঘটনা। হট করে মনে হচ্ছে না পিঠের তলাটায় ভেজা ভেজা। এবার উঠে দেখছে বিছানা, যেন না ভেজা ভেজা না, তো আবার শুতে যাবে, দরজা নক করছে, টাক 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 টাক। এবার ভাবছে ভাই কে, আওয়াজ করবো, সাড়া দেবো না দেবো না, মনে মনে গুরুর নাম জপ করে যাচ্ছে আর ঠাকুরের নাম স্মরণ করে যাচ্ছে। হঠাৎ করে ওর ভাইয়ের গলা, এতদিন ভাইয়ের গলা যতক্ষণ মানে যতবার ওর সাথে কথা বলেছে না, খুবই তুচ্ছ তাচ্ছিল্যভাবে কথা বলেছে, দাদাকে সম্মান দেয় না, কিছু করে না, এরকমভাবে। সেদিনকে ডাকছে, দাদা, ও দাদা একটু ওঠো না গো, একটু দরকার আছে, একটু বাইরে আসো না গো। মানে কি মধুর সুর। কিন্তু দাদা মনকে আর কি শক্ত করে রাখছে, বলছে প্রচণ্ড মায়ার খেলা হবে, ওকে ওর গুরু বলেছে, বলছে তোকে মায়ের নাকানি চোবানি খাওয়াবে, কিন্তু নড়বি না। বলছে এবার ও ভাই বলে যাচ্ছে, আসো না আসো না।
এবার খানিকক্ষণ আবার আওয়াজ নেই। কেন ডাকছে বুঝতে পারছো না? তোমার গুরুদেব এসছে গো। বলছে দেখবে গুরুদেব, একটু ডাকুন না। গুরুদেবের গলা ডাকছে এবারে, বাছা খোল, দরজাটা খোল। কী রে বাছা, দরজাটা খোল। আর গুরুদেব একটু বয়স্ক টাইপের ছিল। বাচ্চা দরজাটা খোল বাবা, মানে এরকমভাবে আর কি বয়স্কদের মতন কণ্ঠে ডাকছে। হচ্ছে না, কোনো আওয়াজ দিল না, চুপচাপ হলো। হঠাৎ করে ওর মা ডাকছে, যে মা প্রায় মরে গেছে 10-15 বছর আগে। বলছে খোকা, বড় খোকা, দরজাটা খোল। এরকমভাবে বলছে আর কি, কিন্তু খোলেনি। এটা এরমভাবে নিজেকে অনেকটা সময় ধরে আর কি করে রেখেছে। কিন্তু ব্যাপারটা কি জানো তো, মানে মানুষের মন তো দুর্বল ভাই। তুমি আর গৃহস্থে থাকা সাধক বা যারা সাধনা করে তারা কিন্তু ওই অঘোরের মতন অতটা পাওয়ারফুল হয় না তাদের মনের ইয়েটা। যারা অঘোরের দিকে চলে না, তাদের কোনো ইমোশনই কাজ করে না। কেউ মারা যাচ্ছে, ওরা পাত্তাও দেয় না অনেক সময়। মারা যাচ্ছে, কেন মারা যাচ্ছে? বলছে কালের নিয়মে চলছে, সবাই মরবে, তাই মরছে। আর আমরা হলে কি, হঠাৎ করে কেউ মরে গেলে না, তাকে গিয়ে বাঁচানোর চেষ্টা করবো বা চাইবো একটু হেল্প করে হসপিটালাইজ করতে বা কিছু। ঠিক একটু ভোর ভোর হবার ঠিক আগে, মানে পুরো রাতটা, মানে উনি বলছে পুরো রাতটা আমার ঘরের আশপাশ দিয়ে না, মানে আমাকে প্রলোভিত করেছে আমাকে বের করার জন্য ঘর থেকে, যে আমি বের হলেই আমাকে মারবে, এরকম একটা ব্যাপার। কিন্তু ভোরের দিকে, খানিকটা ভোর রাতের দিকে কোথাও গিয়ে না আমার মানে এক নাগাড়ে শুনতে না, মানে সেটা হয়ে গেছে, হ্যালুসিনেশন ঘটনা ঘটছে। বলছে কী মনে হচ্ছে আমি দরজা খুলিনি, আমি জানলা খুলেছি। খুব বলছে, তাও যে হেভি বড় করে কিছু খুলেছি তা না, খুব আলতো করে জানলাটা খুলেছি। আর জানলাটা খুলেছে কোন দিকে? দরজার দিকে জানলা না, হ্যাঁ ওরা দোতলায়, ও দাদার ঘরটা আর কি দোতলায় ছিল। ওই জানলাটা খুললে সবার আগে আর কি বাড়ির উঠোন দেখা যাবে, এরকম দিকের। আর ঘর থেকে বেরোনোর দরজাটা হচ্ছে পেছন দিকে, ওখান দিয়ে গিয়ে বারান্দা, তারপরে সিঁড়ি। ওখান দিয়ে খুলেছি। বলছে একটা না আলোর ঝলকানি আমি দেখলাম, ঠিক আছে, লালচে একটা আলোর ঝলকানি, এবং ওই লালচে আলোর ঝলকানিটার সাথে না একটা নীলচে টাইপের আলোর ঝলকানির যেন একটা দ্বন্দ্ব চলছে, এরকম একটা ব্যাপার, এরকম একটা মনে হলো। মানে খুললাম যেন, বলছে তখন আমার মনে হয়েছিল যেন আকাশে মেঘ ওই বিদ্যুৎ চমকে উঠেছে, কিন্তু ওরকম নেই, কোনো মেঘ নেই, বাতাস নেই, কিছু নেই। হঠাৎ করে এরকম বিদ্যুৎ, কিন্তু কোনো শব্দ নেই, মানে একটা ঝলকানির মতো দিয়েছে, ফ্ল্যাশ লাইটের মতন। বলছে ওইটা যেন আমাকে আবার ওই যে হ্যালুসিনেশনটার মধ্যে ছিলাম ওখান থেকে আমাকে আবার বের করে দিয়েছে, ওই মোহজালটা থেকে আমাকে আবার বের করেছে। আমি ধারাম করে আবার জানলাটা আটকে দিয়েছি। এরপরে একেবারে সকাল হয়ে গেছে, তারপরে আর ও বেরোয়নি, মানে তারপরে হয়তো আলগা পাতলা ডাক চলেছে, ও আর ঘর থেকে বেরোয়নি। সকালবেলা এসে ওর গুরুদেবকে ডাকছে, আর গুরুদেব ডেকেছে তখনও না দরজা খুলছে না। ও ভাবছে বোধহয় এখনও কেউ ডাকছে, মানে অন্য কেউ ওকে এভাবে ডাকছে। গুরুদেব ওকে ডেকেছে। একটা জিনিস কি জানো তো, যারা যখন দীক্ষা দেয় তখন গুরু একটা বিশেষ নাম দেয় শিষ্যকে, ওটা শুধু গুরুই জানে, আর কেউ জানে না। আর গুরু বলেছিল তোকে আমি এই নামে ডাকবো, এই নামটা কেউ জানবে না। আর তুই যখন তোকে এই নামটা ধরে 3-4বার ডাকবো মিনিমাম, তারপরে তুই দরজা খুলবি। তো ওই নাম ধরে ডেকেছে, তখন দরজা খুলেছে। ওর গুরুকে যখন দরজা খুলেছে, ওর গুরুর সারা গায়ে দেখছে কালশিটে দাগ হয়ে গেছে। মানে কালশিটে দাগ কিরকম বলতে, কেউ চাবুক মেরেছে, এরকম ধরনের কালশিটে দাগ, কোনো রক্তপাত নেই বা কিছু নেই। তো ওর গুরুদেবকে খুব বিধ্বস্ত লাগছে আর কি, যে খুব ক্লান্ত বা এরকম কিছু। তো উনি জিজ্ঞেস করে যে আপনার কি হয়েছে? বলছে আমাকে একটু জল দে, আগে জল দে, আর এখানে আর কোনো কথা নয়, চল মাকে সরাতে হবে এখান থেকে। মাকে সরাতে হবে মানে কি, ওর যে ঠাকুরঘর থেকে ওই যে বলেছিল মা কালীর বিগ্রহ টিগ্রহ পুরো পরিষ্কার করবে, বলছে ওগুলোকে পরিষ্কার করতে হবে। বলছে আপনি বলুন না আমায় কী হয়েছে? বলছে কথা বাড়াস না, সময় কম আছে, ঠিক আছে, সূর্য পুরোপুরিভাবে ওঠার আগে আমাকে এগুলো কমপ্লিট করতে হবে সব। তো ওই সব সেদিনকেই নিয়েই আর কি কোনো জায়গায় সম্ভবত না ওই মূর্তিটাকে মাটি চাপা দিয়েছে, বিসর্জন দেয়নি, জানো তো। মানে বিসর্জনের যে প্রক্রিয়াগুলো হয় সেগুলো হয়তো জলে করেছে বা কিছু, বা মাটি চাপা দিয়ে দিয়েছে, বা কোনো নদীর ধারে মাটি চাপা দিয়েছে। আমি এক্স্যাক্টলি, আমাকে ওগুলো বলেনি ওরকম আমাদের, তো ওরকম বিষয়বস্তু করে দিয়েছে। করে দেওয়ার পরে ওই গুরুর আশ্রমে গেছে, ঠিক আছে। বলছে আপনার শরীরে এই যে দাগপত্রগুলো কি? বলছে সারা রাত ধরে লড়েছি রে বেটা, তুই জানিস কত লড়তে হয়েছে আমাকে। বলছে তোর ভাইটা তো শেষ হয়ে গেছে,
বলছে শেষ হয়ে গেছে মানে? বলে ওকে তুই কোনোদিনও আর স্বাভাবিকভাবে দেখতে পাবি না। বলছে ওর বউ ছেলে, বলছে ওর বউ ছেলেটা বেঁচে যাবে, কিন্তু ওর ছোটো ছেলেটা বাঁচবে না বেশি দিন আর বাঁচবে না। বলছে কেন? বলছে ও নিজের ভুলে ওর ছোটো ছেলেটার ওপর প্রভাব খাটিয়ে দিয়েছিল, প্রভাব পড়ে গেছিলো ছোটো ছেলেটার ওপর। বলছে কচি প্রাণ, ও বেশি দিন বাঁচবে না আর। তোর ভাইয়ের বউটা বিধবা হবে, এই বিধবা বলছি, তোর ভাইয়ের বউটা এখানে আর থাকবে না, কারণ তোর ভাই আর বেশি দিন স্বাভাবিক অবস্থায় থাকবে না। বলছে কেন স্বাভাবিক অবস্থায় থাকবে না কেন? বলছে তোর ভাই উন্মাদ হয়ে যাবে, কারণ বলছে ওর মস্তিষ্কের রস সব শুষে নেওয়া হয়েছে। বলছে কে শুষেছে? বলছে ওই সর্বনাশা তান্ত্রিক। বলছে সেই তান্ত্রিকের কি হলো? বলে ও মারা গেছে। বলছে আপনার গায়ের কালশিটা দাগগুলো কি? বলছে লড়াইয়ের দাগ। এবার আমরা না ওকে মানে ওনাকে জিজ্ঞেস করছি যে মানে একটু খোলসা করে বলুন না। এবার ততদিনে ব্যাপারটা কি, উনি ঘরটর ছেড়ে এসে না আধ্যাত্মিক পথে আরও বেশি অগ্রসর হয়ে গিয়েছে, তো সেই জন্য আরও বেশি গাম্ভীর্য বেড়ে গিয়েছে তার জীবনে। মানে এইসব ঘটনা তার জীবনে যখন ঘটেছে তখন তার বয়স কত হবে? 40-45 বছর। আর আমরা যখন ওনাকে দেখছি তখন 60-62 বছর বয়স হয়ে গেছে। মানে মাঝখানের এই 15-20 বছর উনি একটা অন্য ডাইমেনশনে পৌঁছে গিয়েছেন। বলছি না কুটিয়াতে থাকে একটা, আশেপাশে কোনো লোক নেই, অন্ধকার। তো বলছি আপনার এই ভাই তো, বলছে কি করবো বলো তো, মানে নিজের মায়ের পেটের ছেলে তো, ফেলে দিতে পারি না। আচ্ছা তাহলে আপনি কি এখনও, মানে আমি জিজ্ঞেস করছি, তারপরে আমরা একটা একটা করে টুকরো প্রশ্ন জিজ্ঞেস করছি, তাহলে আপনি এই ছোটো ছোটো ঘটনাগুলো জানলেন কি করে? বলে আশ্রমে আসার পর আমিও আমার গুরুদেবকে এই প্রশ্নটাই করেছিলাম যে ঠিক কি হয়েছিল। বলো সেই দিনকে রাত্রেবেলা গুরুদেব আমার ভাইকে আহ্বান করেছে, আমার ভাই এসে ও ঘোরের মধ্যে ও যা করেছে এতদিন সব কথা বলে গেছে। ওকে খেতে দিচ্ছে, ও খাচ্ছে না, ও মানে চিনতেই পারছে না কাউকে যে ওর ভাই, মানে এটা যে ওর দাদা। তখন ওনার মনটা না অ্যাকচুয়ালি খুব নরম, মানে ওনার সাথে একটা মানুষের না কণ্ঠস্বরে অনেক কিছু বোঝা যায়। আবার অনেক সময় এরকম হয় যে একটা মানুষের কণ্ঠস্বরে বোঝাও যায় না যে সেরকম কীরকম, হয়তো বাইরেটা খুব গম্ভীর কিন্তু ভেতরটা খুবই নরম, নারকেলের মতন বিষয়বস্তু হয়। তো বলছে সময় লাগবে তোকে করতে, কিন্তু আমি আমার ছোটো ভাইকে তো ফেলে দিতে পারি না। ও ভুল করেছে, ও ভুলভাল করে দোষ করেছে, আমি যদি সেম জিনিসগুলোই করি তো পার্থক্যটা কী থাকবে আমাদের মধ্যে? বলছে ও এখন আর আমার কোনো ক্ষতি করে না, কারণ ওর বোধই নেই। ও শুধু জানে যে এই মানুষটাকে রোজ রাত্রেবেলা করে খেতে দেয়, ও সেই জন্য আসে। বলে ও যে আমার ভাই জানে না যে আমি ওর দাদা, কেবল জানে এই মানুষটা খেতে দেয়। একটা কুকুর যেরকম আসে একটা প্রভুর কাছে, যে প্রত্যেকদিন খেতে পাই কুকুর বেড়ালের মতন, ও সেভাবে আসে। তা আমরা জিজ্ঞেস করেছিলাম যে ওনার স্ত্রীর কি হয়েছে না হয়েছে। বলে ওর ছেলে মারা যাওয়ার পর ও আর ছিল না বাড়িতে, ছেলে নাকি 7-8 মাসের মধ্যে মারা গেছে, আর সেটাও রক্তবমি হয়ে। ডক্টর কাছাকাছি ডাক্তার কবিরাজ সবাইকে আর কি ডাকা হয়েছিল, কিন্তু ঠেকাতে পারেনি কেউই আর কি। হিংসায় মানুষ কি করে আর তার পরিণতি কি হয়, এটা প্রপার একটা হিংসারই গল্প আমার, মানে ঘটনাটা শুনে না মনে হয়েছে যেমন যে লোভে পাপ, হিংসায় পাপ, পাপে মৃত্যু, এবং মৃত্যুর থেকেও বত্তর কিছু হচ্ছে, এরকম জিনিসপত্র হচ্ছে। মানে খুবই কি বলবো, এই ধরনের ঘটনাগুলো না, মানে লাস্ট টাইম আমি দীপদা বলে আমাদের একজন গেস্ট আছে, সেও একটা এরকম হিংসার ঘটনা শুনিয়েছে। তো সেটা অবশ্য মানে 2 কলিগের, মানে যে চাকরি দিয়েছে, ধরো আমরা 2জন বন্ধু, হ্যাঁ তুমি আমাকে একটা চাকরি দিলে, এবার আমি তোমার ওপর ওই ব্ল্যাক ম্যাজিক করছি কারণ তুমি উন্নতি করে ফেলছো, আমি কিছু করতে পারছি না, এদিকে তুমি আমাকে কিন্তু চাকরি দিয়েছো, এরকম টাইপের হিংসা। তো যাই হোক, মানে এটাও একটা হিংসার গল্প। মানে এখনকার দিনে আমরা, এটা তো নয়, অনেক আগের গল্প, মানে ঘটনা আর কি,
কিন্তু এখনকার দিনে এগুলো তো মানে এগুলোই হচ্ছে। না, ব্যাপারটা শান্তদেব তুমি ভালো করে লক্ষ্য করলে বুঝবে, এইগুলো না মানে ধরো আমারটা যদি আমি যে ঘটনাটা বলছি এটা খুব বেশি হলে ধরো বলছি 40 বছর আগের ঘটনা, কিন্তু তুমি মহাভারত দেখো, তার আগে তুমি রামায়ণ দেখে নাও, হিংসে ওটা সেটা। রামায়ণে কি পুরোটা ইগোর লড়াই। যদি মা সীতাকে যদি ছেড়েই দিত, এত ঝামেলা এত কিছু পোহাতে হতো কি রাবণকে? এত পাওয়ারফুল একটা মানুষ, এত জ্ঞানী একটা মানুষ, ওর তো যখন রাবণ মারা যাচ্ছে না তখন শ্রীরাম শ্রীলক্ষণকে বলছে যাও গিয়ে রাবণের থেকে পারলে কিছু জ্ঞান নিয়ে নাও, ওর মতন জ্ঞানী মানুষ আর পাবে না। কিন্তু ওই গন্ডগোল, ইগো, ওটাই সমস্যা। এটাই হচ্ছে ওই ষড়রিপুর মধ্যে পড়ে। কেউ কেউ বলে না যে আমি ষড়রিপুর মধ্যে কয়েকটাকে কন্ট্রোল করে নিয়েছি, ওটা হয় না। তোমার কাম থাকলে তোমার ক্রোধ থাকবে, ক্রোধ থাকলে লোভ থাকবে, লোভ থাকলে মাৎসর্য থাকবে, মদ থাকবে, এরকম সব কানেক্টেড। একেবারে তুমি যখন ছাড়তে পারবে তখনই তুমি ব্রহ্মচর্যের দিকে যাবে। আর ওটা সম্ভব না আজকের দিনে, মানে সাধারণ মানুষের শেখাবে পক্ষে কি? সম্ভব না। হ্যাঁ, আর শেখাবে ওকে, শেখাবে কি? শেখাবে ওকে বলে ধরো লাভ নেই। এখনকার যারা হচ্ছে তারা যখন বাবা মা হবে হুম, তারা তো নিজে জানে না তারা কি শেখাবে বাচ্চাদের। তারা স্মার্টফোনের যুগে রয়েছে, তারা কি শেখাবে? কি এই বিষয়গুলো তো জানিই না। এক্স্যাক্টলি। সেই হচ্ছে ব্যাপার। যাই হোক, আপনাদের কেমন লাগলো এই ঘটনাটি আমাদের কমেন্টে জানান। আশা করছি খুবই ভালো লেগেছে। খুব সুন্দরভাবে ও ন্যারেট করে যতবারই আসে। আগেরবারও খুব সুন্দরভাবে ন্যারেট করেছিল, আর এইবারের ঘটনাটা তো একদমই অন্য ধরনের। আগেরবারেরটা অন্য ধরনেরই ছিল, বাট হ্যাঁ। আর আপনাদের কাছেও যদি এরকম ঘটনা থাকে, মানে আপনাদের শোনা বা আপনাদের সাথে ঘটা কোনো ঘটনা থাকলে নিচে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে পুরো ঘটনাটি অডিও রেকর্ড করে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। আমরা শুনবো পুরো ঘটনাটা, তারপর এখানে ডেকে নেব, আর আপনিও শোনাতে পারবেন আপনার ঘটনা আমাদের সব দর্শকদের। আর আপনিও বসে যেতে পারবেন শান্তদ্বীপের সাথে হরর মাইন্ড। আরে সাবাস, খুবই ভালো লাগলো তুমি এলে, থ্যাংক ইউ। আবার আশা করছি আরও অন্যান্য ঘটনা নিয়ে তুমি আসবে। থ্যাংক ইউ।